বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা সিরিজ বাঁচানোর ম্যাচ। মানে আমরা প্রথমত একটা আমাদের খুব অদ্ভুত একটা রেকর্ড ছিল, নিউজিল্যান্ডের সঙ্গে আমরা কখনো প্রথম ম্যাচ দেশের মাটিতে হারতাম না সিরিজের। সেই প্রথমবার যখন নিউজিল্যান্ড বাংলাদেশ সফর এসেছিল 2004 সালে, প্রবাবলি তখন একবারই হয়েছিল। এরপর থেকে যতবার নিউজিল্যান্ড বাংলাদেশ এসেছে আমরা প্রথম ম্যাচ হয় জিতেছি। গতবার 2023 সালে যখন আসলো তখন ম্যাচটা বৃষ্টিতে পড়ে থাকতে হলো। এবার সেই জিংসটা কেটে গেছে, বাংলাদেশ হেরে গেছে প্রথম ম্যাচ, এবং যেহেতু 3 ম্যাচের ওডিআই সিরিজ, দ্বিতীয় ম্যাচ এই ম্যাচ হারলে সিরিজটাও হেরে যাবে বাংলাদেশ, তখন হোয়াইট ওয়াশের সংখ্যা তৈরি হবে। তবে আমি প্রথমেই বলিনি ভিডিও শুরুতে, আমি প্রিটি মাচ বিলিভ করি বাংলাদেশ ম্যাচটা জিতবে এবং বাউন্স ব্যাক করবে ভালোভাবে, সিরিজ একে একে ড্র করবে। অন্তত এই ম্যাচে শেষ ম্যাচটা হবে সিরিজ নির্ধারণী, এটা আমার প্রেডিকশন। আজকে সাধারণত ভিডিও শেষে দিয়ে আজকে শুরুতে দিয়ে দিলাম। সো আপনাদের প্রেডিকশনটাও বরং আপনারা নিচে কমেন্টস করতে থাকেন। এর মধ্যে এখন সেকেন্ড ম্যাচের আগে আসলে আমরা প্রেডিকশন দিচ্ছি, আমরা কনফিডেন্ট হচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ভয় তো আছে। এবং কোন জায়গাটায় ভয়? বাংলাদেশের ওয়ানডে ম্যাচে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ, শুধু ওয়ানডে না আমার মনে হয় টি-20তেও এবং টেস্টেও, সবগুলো ফরম্যাটে, মানে বাংলাদেশ ওভারঅল বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় কনসার্নের জায়গা হচ্ছে আমাদের ব্যাটিং। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং ব্যাটিংয়ের কনসার্নের জায়গা মানে হচ্ছে আমাদের ওয়ানডেতে একটা বড় সড়ো প্রবলেম আছে ব্যাটিংয়ে। শুধু ওয়ানডেতে না, একটা জিনিস বলি, দেখেন বাংলাদেশ এখন আইপিএলেও যখন খেলতে যায়, মুস্তাফিজি যায়, পিএসএলও যাচ্ছে, আমাদের সব বোলাররাই যাচ্ছে। হ্যাঁ, ইমন আছে সেখানে, তামিম যাচ্ছেন সেখানে, বাট স্টিল আমাদের বোলার হঠাৎ করে আমরা খুব বোলার ডমিনেটেড একটা নেশন, ক্রিকেটিং নেশন হয়ে গেছে। যেটা স্পিন ডমিনেটেড ছিল এখন সেটা পেস ডমিনেটেড হয়ে যাচ্ছে। ওভারঅল বোলিংয়ে বাংলাদেশ ইজ ডুইং অলওয়েজ, মানে পার যে পারফরমেন্স তার চেয়ে উপরে বাংলাদেশ পারফরমেন্স করে আসছে, কিন্তু ব্যাটিংয়ে আমাদের পারফরমেন্সটা আস্তে আস্তে নিচের দিকে, স্পেশালি আফটার ডিপার্চার অফ তামিম, মুশফিক, রিয়াদ, সাকিব। এই জায়গাটা একটা বড় শূন্যতা। কারণ হচ্ছে যে যাদেরকে পরের গ্রুপ অফ ক্রিকেটার ভাবা হয়েছিল তারা ভয়াবহ রকমের অধারাবাহিক। লিটন কুমার দাসই বলুন, সৌম্য সরকার বলুন, কিংবা যেই আছে খুবই ইন অ্যান্ড আউট, এবং যেন রেগুলার খেলছেন, নট পারফরমেন্স ঠিক ওই রকম ভাবে হচ্ছে না যেটাকে বাংলাদেশ ব্যাটিং ওয়াইজ শক্তিশালী করে। আচ্ছা, ওয়ানডে ম্যাচের আগে আমি কেন এত কথা বলছি বাংলাদেশের ব্যাটিংয়ে? কারণ এই ম্যাচে আসলে সমস্যা জায়গা একজন বা দুজন নন। আমাদের ব্যাটিংয়ে মোটা দেখে আমি যদি নাম ধরে বলতে শুরু করি, আসলে প্রত্যেকেরই ব্যাটিং নিয়ে একটা কনসার্ন তৈরি হয়েছে। শান্ত বলুন, লিটন কুমার দাস বলুন, সাইফ হাসান, হৃদয়, প্রত্যেকে, মিরাজের নিয়ে যাওয়ার কথা হচ্ছে, আফিফকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিংয়ে আসলে কে এই মুহূর্তে দিশা দেবে, কে আমাদের ভরসা যোগাবে, এরকম কোনো নাম সেখানে নেই। এখন দেখেন এই ম্যাচে আমরা চেঞ্জ হয়তো বা কিছু হবে, তাহলে অবভিয়াসলি আফিফ ড্রপ হবে, সে জায়গায় হয়তো সৌম্য ইন করতে পারে, অঙ্কন আছে, আর একটা অপশনই, অর্থাৎ আমার হাতে অপশনই আছে আর দুটো ব্যাটিংয়ে, অঙ্কন এবং সৌম্য, যে দুজনও আবার ঠিক সেই অর্থে খুব আহামরি কোনো পারফর্ম করে অপেক্ষা করছেন না যে তারা কেউ খুব খারাপ করলে তারা ঢুকবেন। বরং আমাদের সবসময় যেটা হয়, কম খারাপ কে করে আমরা তাকে নিই, বা কোনো অপশন নাই, আছে ও খারাপ করছে ওকে বাদ দাও, আরেকজন কে আছে তাহলে তাকে নিয়ে নাও। এইভাবেই আমাদের টিম সিলেকশনটা হয়ে আসছে। যে পয়েন্টটাতে আসতে চাই, সৌম্য সরকারকে নিয়ে, যেহেতু প্রথমে যদি বলে নিই এই ম্যাচে যদি আমরা ধরে নিই সৌম্য সরকার খেলছে, সৌম্য সরকার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার সবশেষ সিরিজ, এবং তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন সেই সিরিজ। ইনফ্যাক্ট আমি যদি তার লাস্ট ওডিআই ইনিংসটা আপনাদের মনে করিয়ে দিই, ইট ওয়াজ 90+ একটা ইনিংস ছিল। এখন তারপরে তিনি আসলে ওই অক্টোবর 2025-এর পরে তিনি ন্যাশনাল টিমে আর নেই। কেন নেই এটার আসলে কোনো অ্যান্সার নেই। প্রবাবলি অন্য ওপেনাররা খুব ভালো করছে বা ফেরত এসেছে এবং সে কারণেই সৌম্য সরকার নেই, এরকমটা হতে পারে। পাকিস্তানের সঙ্গে সিরিজেও তাকে সুযোগ দেওয়া হলো না 3টা ম্যাচে, যখন সাইফ টানা খারাপ করলেন। এখন এই সৌম্যকে ভাবা হচ্ছে এই দলে আফিফের রিপ্লেসমেন্ট, অর্থাৎ তিনি 5-6 নম্বরে নামবেন এবং মাঝে মধ্যে যদি বল করার সুযোগ পান পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন, নট অ্যাজ অ্যান ওপেনার, যেটা সৌম্যর স্ট্রং জোন, যেখানে তিনি খুব ভালো পারফর্ম করেছেন। ইনফ্যাক্ট লাস্ট সিরিজেও তিনি যেখানে ভালোভাবে খেলেছেন ক্যারিয়ারের বেশিরভাগ জুড়েই। সেই সৌম্যর ইনফ্যাক্ট শেষ 5 ইনিংসে তার 2টো 50 আছে, একটা 45 আছে। সো আমার মনে হয় যে মোটা দাগে যে আমি যাদের নামগুলো এখন বাকিদের কথা বলবো, যেমন আমরা হয়তো মনে করতে পারি আচ্ছা আমাদের ওপেনিংয়ে তো আসলে চেঞ্জের দরকার নেই, তানজিদ তামিম সেখানে সেট, তানজিদ তামিম সেখানে ভালো করছেন। ইনফ্যাক্ট আমাদের একমাত্র আসার জায়গা, যিনি 100+ স্ট্রাইক রেটে ব্যাট করছেন, যিনি আসলে সব মিলে আমরা জানি যে এই মুহূর্তে তানজিদ তামিম বাংলাদেশের সবচেয়ে প্রলিফিক ব্যাটার হয়ে উঠছেন এবং আস্তে আস্তে তিনি ধারাবাহিক হয়ে উঠেছেন। বাট স্টিল আমার লং ওয়ে টু গো ফর তানজিদ তামিম। কারণ কি দেখেন, তিনি এখনো খুব অধারাবাহিক, তিনি এখনো, আপনি কোনো টানা 2টো ম্যাচে তানজিদ তামিমের কাছ থেকে আপনি খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন না ন্যাশনাল টিমে ওয়ানডে ফরম্যাটে। তিনি যেমন 100 করলেন পাকিস্তানের সঙ্গে, কিন্তু আবার সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছেন, আবার হয়তো সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন, এরকমও করছেন তানজিদ তামিম। সো স্টিল হি ইজ লার্নিং, কিন্তু 32টা ম্যাচ হয়ে গেছে,
এখনো 1000 রান করতে পারেনি, মোটে একটা 100 এবং 5টা 50, খুব বেশি নামের প্রতি সুবিচার করে না, কিন্তু একটা জায়গায় আমি তানজিদ তামিমের ব্যাপারে আসলে বাহবা দিতে হবে, তার স্ট্রাইক রেট যেটা 100+। বাংলাদেশ এই মুহূর্তে যেটা খুবই খুবই রেয়ার কেস। কারণ হচ্ছে যে আমি যদি এখন সাইফ হাসানের কথা বলি, সাইফ হাসানের প্রবলেমটা কি, সাইফ হাসান বরং এই ইনিংসটা দিয়ে তিনি নিজেকে বাঁচিয়েছেন এবং সৌম্য সরকার আসার রাস্তাটা বন্ধ করেছেন ওপেনিংয়ে। পাকিস্তানের সঙ্গে যেরকম পারফর্ম তিনি করেছিলেন তাতে এই ইনিংসটা আসলে তার খেলা দরকারই ছিল। সাইফ হাসান আমাদের এটা তার ক্যারিয়ারের সেকেন্ড ফেজ চলছে অ্যান্ড হি ইজ ডুইং প্রিটি গুড। এগেন তারও প্রবলেম হচ্ছে ধারাবাহিকতা এবং কনভার্সন রেট। সাইফ হাসান সেট হয়ে আউট হন এবং কখনো তিনি অনেকক্ষণ ক্রিজে থেকে হঠাৎ করে খুব বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছেন, যেটা আরও অনেকেরই প্রবলেম আছে। স্টিল তারা উতরে যাচ্ছেন, তানজিদ তামিম, সাইফ হাসান, এদেরকে নেমে এত কথা বলাটাও আসলে উচিত না, কারণ বাকি যাদের অবস্থা, যেমন ধরুন নাজমুল হোসেন শান্ত, যিনি খেলছেন এখন আমাদের হয়ে 3 নম্বরে, তাই তো? এবং এই শান্তর সবশেষ 50 হচ্ছে গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় অলমোস্ট হয়ে গেছে। এরপর 13টা ইনিংসে তিনি 3টা শূন্য মেরেছেন, 6টা সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন এবং কোনো 50-র দেখা নেই। ঘরোয়া লিগও খুব একটা ভালো করতে পারেননি ওয়ানডে ফরম্যাটে বিসিএল এ। এখন শান্তর ব্যাপারটা কি আসলে? শান্ত হচ্ছে টপ অর্ডারে, হি ইজ ভেরি গুড ব্যাটসম্যান। ইনফ্যাক্ট 3 নম্বরেও তিনি নিজেকে মানিয়ে নিচ্ছেন বা নিয়েছেন। তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো না সরানো সব কিছু মিলে তার একটা প্রভাব তো পড়েছে ব্যাটিংয়ে। স্টিল শান্ত 1-2 বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন। সো আমরা আসলে সেই শান্তকে পেতে চাই, কিন্তু যেহেতু ওয়ানডে ফরম্যাটে তিনি গত 13 ইনিংসে ধরুন তার কোনো 50 নেই, সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন 6 বার, 1.5 বছর 1 বছরের বেশি সময় হয়ে গেছে তিনি 50 পেয়েছেন। এই জায়গাটায় আপনি আসলে এখন বিবেচনা করবেন কাকে, সৌম্য সরকার, কিন্তু সেটা করা হচ্ছে না। সৌম্যকে বিবেচনা করা হচ্ছে আফিফের জায়গায়। সো যেটা বললাম যে আমাদের হাতে আসলে অপশন নেই। শান্তর চেয়ে আরও করুণ অবস্থা হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাসের অবস্থাটা কি, তার 50 আবার সেই লাস্ট 50 হচ্ছে গত 2023 বিশ্বকাপে এগেনস্ট ইন্ডিয়া, তার ওই 60 রান বা 61 রানের একটা ইনিংস। এরপরে তার 2.5 বছর পার হয়ে গেছে, 18টা ইনিংস খেলেছেন, 10 বারই তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। এই হচ্ছে আমাদের লিটন কুমার দাস। এবং বাকি ইনিংসগুলোতে কিন্তু যেমন তিনি পাকিস্তানের সঙ্গেও এই ম্যাচেও আপনি দেখেন সেট হয়ে হয়ে তিনি আউট হয়ে যাচ্ছেন, 50 পেতে পেতে পাচ্ছেন। এর মধ্যে তিনি 40 ঊর্ধ্ব ইনিংস খেলেছেন অনেকগুলো, 50 পাননি, সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন। সো লিটন কুমার দাসকেও আসলে এখন মানে তাকে নিয়ে যদি আমাদের চিন্তা করতে, আমাদের প্রাইম ব্যাটসম্যান, তাহলে আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থাটা এখন খুব সহজেই আমাদের চোখে পড়ে। বাকি যাদের কিনা সমালোচনা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ আসলে ব্যাটসম্যান হিসেবে তার দলে অবদান কখনোই খুব বেশি থাকে না বা থাকছে না ন্যাশনাল টিমে। এখন তার বেশি করে চোখে পড়ছে কারণ তার ব্যাটিংটা আমাদের দরকার হচ্ছে এবং তিনি যেহেতু দলের ক্যাপ্টেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের আপনি যদি দেখেন, তিনি ব্যাটিং করার সুযোগ পান খুব কম। পাকিস্তানের সঙ্গেও তিনি খুব বেশি ব্যাট করার সুযোগ পান, বোলার হিসেবে খেলছেন এবং সেই কাজটা তিনি ভালোভাবেই করছেন। কিন্তু যখনই ব্যাটসম্যান হিসেবে তিনি নামছেন এবং সেটা যখন 7 নম্বরে নামছেন, মেহেদী হাসান মিরাজের আসলে ওই ক্যালিবারটা নেই। তার ওই স্ট্রাইক রেট, তার 7 নম্বরে নামলেও 70+ স্ট্রাইক রেট থাকে। বরং মেহেদী হাসান মিরাজের বেশ কিছু ভালো ইনিংস আছে 4-5-এ। এবং আমরা যখন মিডল অর্ডার সংকটের কথা বলছি, ওয়াই নট মেহেদী হাসান মিরাজ ক্যান বি আ মিডল অর্ডার অপশন আমাদের জন্য, সেটা হতে পারে যদি তিনি দলেই থাকেন, ক্যাপ্টেন হিসেবে যদি খেলেন, যদি তিনি তার ব্যাটিং যদি আমরা পেতেই চাই, আমার মনে তিনি বরং মিডল অর্ডারে ভালো সেট হতে পারেন সেই জায়গাটায়। কারণ শেষ দিকে নেমে মেহেদী হাসান মিরাজের আসলে ওই 150 বা 100+ স্ট্রাইক রেটে ব্যাটিং করাটাই তার কাছ থেকে পাওয়াটা খুব দুরূহ। সো নিউজিল্যান্ডের সঙ্গে আসলে আমাদের যদি এরকম হতে যাচ্ছে 1-2 জন ব্যাটসম্যানের ফর্ম খারাপ, তাদের জায়গায় আমি সৌম্য অঙ্কনকে দিয়ে খেলিয়ে হয়তো সেটা ঘোরানোর চেষ্টা করতাম। কিন্তু ভাই আমাদের ব্যাটসম্যানরা সবাই খারাপ করছে, 2-1 জন ছাড়া। সেই জায়গাটা আসলে আমার হাতে অপশনও খুব লিমিটেড এবং এত বেশি টপ অর্ডার হেভি ব্যাটিং অর্ডার। সো এই জায়গাটা আমাদের আসলে একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমাদের টিম ম্যানেজমেন্টের হাতেও খুব বেশি অপশন নাই, আমাদের ক্যাপ্টেনের হাতেও কিছু কিছু করার নাই এবং আমাদেরও আসলে এখন ঘুরে ফিরে ওই একই কথাগুলোই বলতে হচ্ছে যে বাংলাদেশের তার মানে নিউজিল্যান্ডের সঙ্গে আবারও ঘুরে ফিরে চ্যালেঞ্জের জায়গায় ওই ব্যাটিং, চ্যালেঞ্জের জায়গা মিডল ওভার, চ্যালেঞ্জের জায়গা হচ্ছে মিডল অর্ডার। এবং সেই জায়গাটা এই মুহূর্তে কোনো অ্যান্সার সলিউশন আমাদের হাতে নেই। বরং একটা সলিউশন যেটা আমি হতে পারে, আমি যেটা বললাম যে সৌম্য যদি খেলেই, তিনি আফিফের জায়গায় যদি খেলেনি, মিরাজ যদি 7 নম্বরেই খেলতে থাকেন, এটা আসলে কি হবে, আপনাকে একটা খুবই শর্ট টার্ম সলিউশন দেবে, লং টার্মে ক্রিকেটেও আগাবে না, তাদের নিজেদের ক্যারিয়ারটাও শেষ হবে। সৌম্য যেরকম হঠাৎ হঠাৎ আসবেন, হঠাৎ হঠাৎ যাবেন, অন্যরা খুব খারাপ করবে, মেহেদী হাসান মিরাজেরও ব্যাটিং নিয়ে এরকম প্রশ্ন উঠতে থাকবে এবং ওভারঅল সবার পারফরমেন্স আসলে প্রভাব পড়তে থাকবে বাংলাদেশের ক্রিকেটেও। সো আমাদের পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়া উচিত। সেইটা অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের, নির্বাচকদের আসলে একটা পরিকল্পনা করেই 2027 বিশ্বকাপ ঘিরে আগামী উইদিন নেক্সট কাপল অফ মান্থ, যখন আমাদের যদি ঘরোয়া লিগই শুরু হয়ে যাচ্ছে ডিপিএল, সেটার থেকেই আসলে এই সলিউশনের দিকে আমাদের নজর দেওয়া উচিত। বাই বাই, টাটা।